নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন, গ্রেফতার ৪, ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। অনলাইন ক্লাস আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ২৪ ঘণ্টায় করোনায় ২৭ জনের মৃত্যু। এমপিদের দুর্নীতির অনুসন্ধানে দুদকে ধীর গতি। এবং চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত ৮টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, তারপর নানা হুমকি, সবশেষ সামাজিক মাধ্যমে সেই নির্যাতনের ভিডিও ভাইরাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের হাতে গ্রেফতার আসামিরা এসব তথ্য জানিয়েছে। এমন আত্মচিৎকার করেও রেহাই পায়নি নোয়াখালীর নির্যাতিতা গৃহবধূ। তার উপর মধ্যযুগীয় কায়দায় এই নির্মম নির্যাতন চালিয়েছে মানুষরূপী কিছু নরপিশাচ। এ সময় তার স্বামীকে পাশেই বেঁধে রাখা হয়েছিল। ২ সেপ্টেম্বর এই বর্বরতা হলেও তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ৩৩ দিন পর ৪ অক্টোবর। এরপরই এই ঘটনার প্রধান অভিযুক্ত বাদলকে কামরাঙ্গীরচর থেকে এবং বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। এরা সবাই দেলোয়ার বাহিনীর লোক এবং এরা একত্রে চলাফেরা করে বিভিন্ন অপকর্ম করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা ধারণা করছি, হয়তো কোনো কুমতলবে তারা ওখানে নারীর শ্লীলতাহানি করার উদ্দেশ্যেই ওখানে গিয়ে থাকতে পারে। এরকমের কোনো পূর্ব পরিকল্পনা বা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এরকমের কোনো আভাস আমরা এখনো পাইনি। র্যাব জানায়, দীর্ঘ সময় স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় ছেলে ও ভাইয়ের সঙ্গেই থাকতেন ওই গৃহবধূ। তাই বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এলাকার চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দেলোয়ার বাহিনীর বাদল, আব্দুর রহিম, রহমতুল্লাহ, আব্দুল কালাম, ইশরাফিল হোসেন, সাজু, শামসুদ্দিন সুমন, আব্দুর রব, আরিফ সহ অনেকেই। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় কাল হয়ে দাঁড়িয়েছে ওই গৃহবধূর। বিভিন্নভাবে হুমকি ধামকি দিত এবং তার প্রেক্ষিতে ঘটনার পরবর্তীতে তারা কেউ মুখ খোলার সাহস পায়নি, অনেকটা আত্মগোপন করেই ছিল। গ্রেপ্তারকৃত দেলোয়ার বাহিনীর কয়েকজন সদস্য ভুক্তভোগী গৃহবধূর গৃহে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। এই ঘটনায় নারী নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৯ জন সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর পূর্ব একলাশপুর এলাকায় আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু আছেন, আমরা সরাসরি এখন যুক্ত হব তার সঙ্গে। নোয়াখালীর বেগমগঞ্জের এই ভয়াবহ ঘটনা, নৃশংস ঘটনা, যে ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে, পুরো দেশের মানুষকে মারাত্মকভাবে চিন্তিত করে ফেলেছে, সেই ঘটনাস্থল বেগমগঞ্জের যে গ্রাম সেটাকে একলাশপুর বলে, অনেকটা আমরা যেটাকে অজপাড়া গা বলি। আমরা ছিলাম আমাদের সহকর্মী আশিকুর রহমান অপুর কাছে। আমরা সম্ভবত তার সংযোগটি হারিয়ে ফেলেছি। নোয়াখালীর বেগমগঞ্জে যে গৃহবধূ নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। আমরা আবারও তাকে পেয়েছি। অপু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এখন? মোবাইলের এই যুগে তথ্য প্রযুক্তি হাতে হাতে, কিন্তু গ্রামের ছোঁয়া আছে,
অর্থাৎ শহরের সাথে যোগাযোগটাও যদিও খুব দ্রুত হয়, তারপরেও মানুষ আসলে এইখানে গ্রামীণ পরিবেশে পায়। কিন্তু গ্রামের পরিবেশ ঠিক আগের মতো বোধ হয় নাই, অনেকটাই পাল্টে গেছে। এবং এই আগে চায়ের দোকানে মুরব্বীরা বসে থাকতো, হয়তো সেখানে অনেকে অনেক রকম গল্প করতো, সেখানে একটা শ্রদ্ধা ভালোবাসার ব্যাপারগুলো ছিল। এখন হয়তো মোটরসাইকেল, তারা হয়তো একটা অন্যরকম পরিবেশ চায় এবং তারা এখানে একটা নিয়ন্ত্রণ চায়, তাদের ব্যবহারগুলো পাল্টে যাচ্ছে। এই যে সামাজিক পরিবর্তনগুলো, এগুলো আমরা জানি। এইখানে এসে, এই একলাশপুরে এসে এই গল্পটাই শুনেছি। অর্থাৎ এই সাধারণ একটা নিশ্ছিদ্র জীবনের মধ্যে একটা বখাটেদের উৎপাত। অর্থাৎ তারা কারা জিজ্ঞেস করেছিলাম বেগমগঞ্জের এই যে ভয়াবহ ঘটনা কারা ঘটিয়েছে, এই গ্রামে এইখানে ঘটিয়েছে জিজ্ঞেস করেছে অনেককে, কারা ঘটিয়েছে বলছে বলতে পারেন না, কিন্তু তাদের পরিচয় এরকম, তারা এখানে বখাটে, তারা ছিনতাই করেন। রাস্তায় যে সিএনজি গুলোতে যায়, তাদের যাত্রীদের আটকে টাকা নেন। কখনো পাড়ায় মহল্লায় কোথাও কোনো সমস্যা দেখলে সেখানে যে হয়তো তারা চাঁদাবাজি করেন। ঠিক এরকম ঘটনাটি ঘটেছে, যে মহিলাকে এরকম নির্যাতন করা হয়েছে। তার স্বামীর সাথে তার দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল, ঝগড়াঝাটি ছিল। বাবার বাসায় এসে থাকতেন, স্বামী এসে মাঝে মাঝে হয়তো তাকে বোঝানোর চেষ্টা করতেন। এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা, এই মহিলা এবং সেই তার স্বামী দুইজনকেই তারা আক্রমণ করে। সেই স্বামীটিকে মারতে মারতে গ্রামে নিয়ে আসা হয় এবং মার খেয়ে সে চিৎকার করে, এলাকাবাসী জড়ো হয়। আজকে থেকে 1 মাসেরও বেশি আগের ঘটনা। এবং মহিলাটিকে যে এভাবে নির্যাতন করা হয়েছিল এটা কিন্তু এলাকাবাসী জানতেন না। তারা ভেবেছেন যে হয়তো মারামারি হয়েছে, একটু কিলঘুষি হয়েছে। এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ার পর তারাও কেঁপে উঠেছেন। এবং সবচেয়ে বড় ভিকটিম যিনি, এখন তো পুলিশের হেফাজতে তিনি আছেন, এবং তিনি বাবার বাসায় এসেছিলেন। তার বাবা এখানে একটি ছোট্ট দোকান চালান, চায়ের দোকান। তো তার কাছে আমি ঠিক জানি না, আমরা শুনেছি যে একটা এরকম ছোট গন্ডগোল হয়েছিল, কিন্তু এত বিশ্রী ঘটনা ঘটেছে এটা তারা জানতেনও না। আমরা যেহেতু এটি নিউজে কোনো বাবার কথা শুনবো, আশা করি ছবিটি আমরা সেভাবে দেখাচ্ছি না। একটু শুনতে চাই যে আপনি তো সেদিন ছিলেন না, বলছেন ওনার বয়স 75, বলছেন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছেন এবং তারপর থেকে তিনি এই জায়গায় থাকেন। এই মুক্তিযোদ্ধা 75 বছর বয়সে একটা নিদারুণ তার বড় মেয়ের কাহিনী আজকে 2 দিন ধরে জেনেছেন। আপনি একটু, আপনার কাছে একটু শুনবো যে আপনার বড় মেয়ে আসলে আপনার বাসায় থাকতো কতদিন ধরে? ধরুন 10-12 বছর হয়ে গেছে আমার বাসার থাকতো। এখন তারা স্বামী স্ত্রী আজকের আমি জানতাম না। ভিতরে ভিতরে হইলে তো বেজাল হয়েছে না, বেজাল হয়ে এরা দিন ভিতরে ভিতরে আবার মিলে গেছে, আমি জানি না রে বাবা। 10-12 বছর ধরে তার বড় মেয়ের সাথে তার বড় মেয়ের জামাইয়ের অর্থাৎ স্বামী স্ত্রীর একটা মনোমালিন্য, ঝগড়া। মেয়ে এসে বাবার বাসা থাকে। এই দম্পতির 2 ছেলে মেয়ে, মেয়েরও বিয়ে হয়ে গেছে। মানে যে ভদ্র মহিলাকে এভাবে নির্যাতন করা হয়েছে তার মেয়েরও বিয়ে হয়ে গেছে। আশিকুর রহমান অপু একলাশপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা নির্যাতিতার পিতার সঙ্গে কথা বলার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আবারও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আশিকুর রহমান অপু আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমরা কথা বলবো। তার আগে অন্যান্য খবরগুলো একটু দেখিয়ে দিতে চাই। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় পুলিশের অবহেলা রয়েছে কিনা তা অনুসন্ধান করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে ওই ভিডিও ফেসবুক থেকে সরানোর আবেদন জানান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট AM আমিনউদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। শুনানি শেষে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশের অবহেলা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ সহ কয়েকটি রুল দেন। আদালত বলেছেন, সংবিধানে প্রত্যেকটা মানুষের জীবন এবং সম্মান রক্ষার যে অধিকার রয়েছে
এই ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল, তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। অনুসন্ধান শেষে আগামী 15 কার্যদিবসের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ভিডিওটির একটি কপি সিডি বা পেনড্রাইভে করে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। বিটিআরসি চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো, আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে অর্ডার পোর্শনে বলেছে যে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেই কারণে ভিডিওটি রিমুভ করা প্রয়োজন। স্বরাষ্ট্র সচিব, সরকারের পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, নোয়াখালীর ডিসি, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং বেগমগঞ্জের ওসি তাদের প্রতি এই মর্মে রুল ইস্যু করেছেন। কেন? যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কেন নির্দেশনা প্রদান করা হবে না। এছাড়া ওই ঘটনায় করা ফৌজদারি মামলার সবশেষ অবস্থা জানিয়ে আগামী 28 অক্টোবর প্রতিবেদন জমা দিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র প্রতিবাদ আর সমালোচনার ঝড়। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষুব্ধরা দুষছেন সরকার, প্রশাসন, বিচার ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক অব্যবস্থাপনাকে। নির্যাতনকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি তাদের। সাজেদা সুইটির রিপোর্ট। শুধু নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা নয়, প্রতিটা নির্যাতনের শব্দই এমন লোমহর্ষক। পার্থক্য শুধু এটুকু, সব ঘটনার ভিডিও থাকে না, তাই টের পাওয়া যায় না বিভৎসতাটা। শুধু ভিডিও থাকলেও চলবে না, ভাইরাল হতে হবে। ঘটনা গত 2 সেপ্টেম্বর রাতের, হয়তো চাপাই থেকে যেত। মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেছিল নির্যাতনকারীরাই, যা রোববার থেকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্টে কঠোর শাস্তি দাবি চলছে। কবি নির্মলেন্দু গুণের প্রশ্ন, মাদক বিরোধী অভিযানে যদি শত শত ক্রস ফায়ার চলতে পারে, ধর্ষণ বিরোধী অভিযানে কেন নয়? ভিডিও ভাইরাল না হলে রিস্ক নাই, বুঝে নিয়ে এখন থেকে আর ভিডিও করবে না অপরাধীরা। এমন পোস্ট দিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া বোঝালেন, প্রকাশ হোক বা না হোক, অপরাধ চলতেই থাকে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এখন সময়ের দাবি, এমন মন্তব্য করে এতে বাধা কোথায় জানতে চেয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক আলামিন সেতু। সাংবাদিক নেত্রী আঙ্গুর নাহার মন্টি মনে করিয়ে দিচ্ছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশব্যাপী ঘটা প্রতিটা নির্যাতনের ঘটনাই এমন বিভৎস, তাই সকল ঘটনায় প্রচলিত আইনে দ্রুত বিচার দাবি তার। নারীবাদী মুনমুন শারমিন শামসও একই কথা বলছেন, প্রতিটা নির্যাতনেরই এমনই ভয়াবহতা। ধর্ষণের বিচার দাবি যে কেবল নারীবাদীর বিষয় নয়, সেটি বোঝাতে নেটিজেন লীনা পারভিন ধর্ষণবাদী পুরুষ মঞ্চে দাবি তুলেছেন। ঘটনাটিকে মধ্যযুগীয় বর্বরতা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক নঈম নিজাম। নির্যাতনের ভিডিও বা নির্যাতিতার ছবি নয়, নির্যাতনকারীর ছবি ভাইরাল করার দাবি নেটিজেনদের। অপরাধীরা অপরাধের হাতিয়ার হিসেবে নিজেদেরকে ক্ষমতাসীন দলে দাবি করছে, নাকি দীর্ঘদিন ক্ষমতার সুবিধা পেয়ে এমন ঘৃণ্য অপরাধের মানসিকতা হয়েছে, উঠছে সে প্রশ্ন। প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটে চলা এমন সব অপরাধের বিচার না হওয়াকে দায়ী করছেন অনেকে। সরকার, প্রশাসনের উদাসীনতা, সেই সঙ্গে সমাজে মেয়েদের ব্যাপারে চলতে থাকা নানা অসঙ্গতিকেও দায়ী করছেন তারা। এখানেই শেষ চান ধর্ষণ নিপীড়নের, দৃষ্টান্তমূলক বিচার চান অপরাধীদের। নিউ মিডিয়ায় শুধু নয়, প্রতিবাদ এলো রাস্তায়ও। সম্প্রতি ঘটে যাওয়া এমন ঘটনাগুলোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে বিভিন্ন সংগঠন। ধর্ষণ ঘটনাগুলোর বিচার না হওয়ার প্রবণতাকে দায়ী করেন বক্তারা। ঘরে এবং কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে ধর্ষকদের আশ্রয়দাতাদেরও বিচার চান। আমি রাষ্ট্রের কাছে নিরাপদ না, সেই পাওয়ার প্র্যাকটিস বজায় রাখার জন্য একটার পর একটা স্টেট তৈরি করা হচ্ছে। সবাই হয়তো বিচার চায় না, বিচার চাওয়ার তাদের সেই জায়গাটাই নেই। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।
ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপকর্মে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনায় বিব্রত সরকার ও দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে তারই প্রকাশ ঘটেছে, তবে দলীয় পরিচয়ে কেউ ছাড় পাচ্ছে না দাবি তার। সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার পর নোয়াখালীর অপকর্মে যুবলীগ কর্মীদের নাম এসেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন ছিল, এমন সব কুকর্মে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার দায় কিভাবে এড়াবে সরকার ও ক্ষমতাসীন দল। করোনা সতর্কতায় 6 মাসেরও বেশি সময় পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। না, এটা দায় কেউ এড়াতে পারবে না। সরকার ক্ষমতায়, সরকার কি করে দায় এড়াবে? এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেটা শুধু মুখে বলা হচ্ছে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে। নারী নির্যাতনকারীদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা চান ওবায়দুল কাদের। সরকার এ ধরনের প্রতিটি অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করছে, তবুও কোথাও না কোথাও এ অপরাধ ঘটে চলছে। অন্তত এই ধরনের একটা ইস্যু নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আছে, স্বেচ্ছাসেবী সংগঠন, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণকারীরা দুষ্কৃতিকারী আর এদের দমন করতে সরকার বদ্ধপরিকর। সোমবার সচিবালয়ে এমন কথা বলেন তিনি। এখন এই ঘটনাগুলো কোনোটাই আড়ালে থাকে না, বেশিরভাগই প্রকাশ্যে আসে এবং এতে করে সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে ব্যবস্থা গ্রহণ করা সহজ হচ্ছে এবং যারা এগুলো নিয়ে সোচ্চার হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। এর আগে তানিয়া সুলতানা হ্যাপির লেখা আমি হব আগামী দিনের শেখ হাসিনা এই নামের শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সংক্রমণ এড়িয়ে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইন ক্লাস আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে শিশুরা নির্যাতনের শিকার হলেই তা নাড়া দেয় সবাইকে। তাই শিশু নির্যাতন প্রতিরোধ ও তাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সে সঙ্গে শিশু অধিকার ও শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন। ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। কারণ তাদের স্বাস্থ্যের জন্য, তাদের মানসিক অবস্থার জন্য সব দিক থেকে এটা খুবই দরকার যে তার জন্য একটু আরও স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে। কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। করোনা পরিস্থিতি। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো 5375 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1442 জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,70,132। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1526 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,83,182 জন। সারা দেশের 109টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11,809টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 20,01,431। বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করার বিষয়ে সরকার ভাবছে। এছাড়াও স্কুলগুলোতে গভর্নিং বডির দৌরাত্ম্য বন্ধ করতে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি। আমাদের এই শিক্ষকদেরকে আমরা তাদেরকে একটা মর্যাদাপূর্ণ জীবন
সেটি যেন তারা যাপন করতে পারেন, সেটির ব্যবস্থা করতে পারি। এ বিষয়ে অবশ্যই বঙ্গবন্ধু কন্যার সরকার সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন এবং এ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চেষ্টা সরকারের রয়েছে। 7 জন সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে একজনের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে, বাকিদের অনুসন্ধানে ধীর গতি। আরো জানাচ্ছেন তাওহিদ সৌরভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি আদেশে পরিচালিত হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান। 2019 সালের 18 সেপ্টেম্বর শুরু হওয়া দুর্নীতি বিরোধী এই অভিযানে নাম আসে 5 জন সংসদ সদস্যের, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2 আসনের নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তবে অবৈধ সম্পদ থাকার অভিযোগে এ পর্যন্ত দুদকে ডাক পেয়েছেন শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে রতনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা না রাখার আহ্বান টিআইবির। সবাই দেখতে চায় যে দুর্নীতি যেই করুন, যে যারই বিরুদ্ধে অভিযোগ হোক, তিনি যেই পর্যায়ে হোক না কেন, তাকে বিচারালয়ে আসতে হবে। এবং সেটি না হলে যেটি হয়, বিশেষ করে জনপ্রতিনিধিরা যখন দুর্নীতি করে পার পেয়ে যান, তখন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায়, তাহলে আমরা আর অপরাধ কেন করব না। তবে দুদক বলছে, সংসদ সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে হতাশার সুযোগ নাই। বিদেশে যাতে তারা না যেতে পারে সেই ব্যাপারে বিদেশের গমন রহিতকরণের ব্যবস্থা নিয়েছি। ডিআইএফইউতে তাদের চিঠি দিয়েছি যে সেখানে তাদের আর্থিক লেনদেন ইত্যাদির ব্যবস্থাটা কেমন। মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার ব্যাপারটি মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদের অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে। আমি মনে করি যে প্রতিটি কেসেরই একটা অগ্রগতি রয়েছে, যেটা নিয়ে হতাশা প্রকাশ করার কোনো সুযোগ নাই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। এই সাংসদ এখন জেলবন্দি কুয়েতে। এরই মধ্যে অবৈধ সম্পদ থাকার অভিযোগে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও মাইকেল হাউটন এবং ব্রিটিশ বিজ্ঞানী চার্লস রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এবছর নোবেল পেলেন তারা। লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারণ এই হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে বিশ্বে রক্তবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি 3 বিজ্ঞানীকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নোবেল কমিটি। প্রতি বছর 7 কোটি মানুষ হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়, মৃত্যু হয় 4 লাখ মানুষের। পুরস্কারের অর্থ হিসেবে তারা পাবেন 8,70,000 পাউন্ড। মঙ্গলবার ও বুধবার ঘোষণা করা হবে পদার্থ বিজ্ঞান ও রসায়নের নোবেল পুরস্কার। এই দুটি পুরস্কারই ঘোষণা করা হবে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। আবরার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘটনার 1 বছর পর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় 25 আসামির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ প্রথম সাক্ষ্য দিয়ে ছেলে হত্যার বিচার চেয়েছেন বাবা বরকতুল্লাহ। 1 বছর আগে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ সাক্ষ্য দেন। বিচারটা যেন আর দীর্ঘ না হয়, এটাই তার প্রত্যাশা। এখন মনের ভিতর যে ক্ষত আছে এটা তো বলা যাবে না, কারণ আমার ছেলে, যে একটা 22 বছরের ছেলে, যেভাবে হত্যা করা হয়েছে মানবিক নির্যাতন করে, এটা তো ভোলার মতো না। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ বলতে গেলে আমি বলতে পারবো না।
আবরার হত্যা মামলায় গত বছরের 13 নভেম্বর বুয়েটের 25 ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি সে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। মামলার 25 আসামির মধ্যে কারাগারে রয়েছেন 22 জন, আর পলাতক 3 আসামি। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া 8 জনই বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাকর্মী। ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স সেই ক্ষেত্রে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সহায়ক হবে এবং সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের কাছে আমরা আমাদের কাছে যে এভিডেন্সগুলো রয়েছে তাতে স্বাভাবিকভাবে এই মামলা প্রমাণ করার মতো যথেষ্ট উপাদান প্রসিকিউশনের কাছে রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা যারা তথ্যপাত্র সংগ্রহ করেছেন আমি বলবো খুব সচেতনতার সাথে, দক্ষতার সাথে তারা চমৎকারভাবে তারা এই মামলার ইনভেস্টিগেশন করেছেন। আমার জানার মূল বস্তু ছিল যে এজাহারটা উনি কিভাবে করলেন, কখন করলেন, কিভাবে জানলেন, কি ফুটেজ দেখলেন, ফুটেজে কারা ছিল, তিনি কোনোটা জবাব দিতে পারছেন, কোনোটা জবাব দিতে পারে নাই। গত 14 সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। 5 থেকে 27 অক্টোবর পর্যন্ত টানা সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন তিনি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য আবাসিক প্রকল্প ফেজ 2 বাস্তবায়িত হলে চট্টগ্রামে বসবাসরত অধিকাংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বস্তিবাসী গৃহহীনদের আবাসন সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম দোভাষ। সোমবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে নগর ভবনে অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খানের উপস্থাপনায় বোর্ড পরিচালক কেবিএম শাহজাহান, এমআর আজিম সহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে অপরিকল্পিত, অপ্রশস্ত ও ঘন বসতি অপসারণ, নতুন আবাসন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভিসা ইকামার মেয়াদ থাকা সাপেক্ষে নতুন প্রক্রিয়ার টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স। সেই সাথে আগে বিতরণ করা টোকেনধারীরাও পাচ্ছেন টিকিট। এতে একদিকে কমেছে ভোগান্তি, অন্যদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে সৌদি প্রবাসীদের। দেখব সম্রাট আনোয়ারের রিপোর্ট। আন্দোলন, জটিলতা, শঙ্কা কাটিয়ে মিলছে সৌদি যাওয়ার স্বস্তির টিকিট। আবার সেখানেই কেউ আছেন যারা এখনো কাগজ ঠিক করাতে না পারায় সিরিয়াল পাচ্ছেন না রিটার্ন টিকিটের। একদিনের ব্যবধানেই টিকিটের জন্য সৌদি প্রবাসীদের লাগাতার আন্দোলনের চিত্র পাল্টে গেল। সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে গত কয়েকদিনের মতো ভিড় নেই। আগে যারা টোকেন নিয়েছিলেন আর নতুন ফর্ম পূরণে যাদের ভিসা ইকামার মেয়াদ 10 দিন বাকি, তারাই উপস্থিত ছিলেন। তারপরও যারা ফর্ম পূরণ করতে পারেননি, সেই সাথে ছুটির মেয়াদ শেষ হতে চলেছে তেমন অল্প কয়েকজন প্রবাসী গেটের বাইরে অপেক্ষায় ছিলেন। তারাও এদিন টিকিট পেয়েছেন। সোমবারও ফর্ম পূরণ করেছেন অনেকে। খুদে বার্তায় জানিয়ে দেওয়া হচ্ছে কারা কবে টিকিট পাবেন। ফলে টিকিট প্রত্যাশীদের জটলা কমেছে, ফিরছে স্বস্তি। 13 তারিখ পর্যন্ত ভিতরে ডাইকে নিছে, বলছে যে 14 তারিখ অপেক্ষা করার জন্য। এখন অপেক্ষা করতেছি। ফর্ম পূরণ করে যাওয়ার পরে আমার কাছে মেসেজ আসে নাই। আমরা আসছি সকালবেলা কি আবার দেখার জন্য। সকালবেলা আসার পরে যখন ওনাদেরকে রিকোয়েস্ট করলাম আমার আর 10 তারিখ পর্যন্ত সময় আছে, তখন ওনারা বললো ভিতরে ঢুকেন। তো ভিতরে ঢুকে এসে দেখে যে অনেকের কাছে মেসেজ আসছে। স্বস্তির পাশাপাশি প্রবাসীদের অভিযোগ, টিকেটিং সিস্টেমের এই পরিকল্পনা আগে কেন নেওয়া হয়নি। এই সিস্টেম যদি আগে করিলে তো তাহলে তো আর ভালো হতো না, মানুষ আরো ভালো মতে চলে যেত, এখন কারো টেনশন থাকতো না। আগে যদি আমাদের এইভাবে দিত, আমাদের 30 তারিখে ভিসা মেয়াদ শেষ, আমরা যেতে পারতাম। তাদের ভিসার মেয়াদ কম, তাদেরকে আগে পাঠা দিলে অনেক লোক ঢুকে যেতে পারতো। কারণ আমরা হয়তো ভিসা রিনিউ করে আনতে পারছি, অনেকে আনতে পারবে না। এদিকে ফ্লাইটের আগে সময় কম থাকায় করোনা টেস্টের রেজাল্ট সঠিক সময়ে মিলবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনি কথা বলেন। বিমান চলাচল বন্ধের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত দিয়ে আজ সকাল 10টার দিকে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি। আখাউড়া থেকে ঢাকার পথে রওনা হওয়ার আগে হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী সাংবাদিকদের বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এর আগে নতুন ভারতীয় হাই কমিশনারকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবার
দেশের মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে হঠাৎ ছন্দপতন ঘটেছে। জনপ্রিয় হয়ে ওঠা মোবাইল ব্যাংকিংয়ে গত জুলাই মাসের রেকর্ড 63,000 কোটি টাকা লেনদেন হয়েছিল, কিন্তু পরের মাস আগস্টেই লেনদেন কমে গেছে 22,000 কোটি টাকা, যা আগের মাসের চেয়ে 34% কম। কমেছে মোবাইলের রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার আগস্ট মাসের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। যদিও করোনাকালে গ্রাহকের কাছে মোবাইল লেনদেন আরও জনপ্রিয় করতে বিশেষ ছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক। অবশ্য আগের মাসের চেয়ে আগস্টে গ্রাহক ও এজেন্ট সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে মোট 15টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত আছে। 2020 সালের জুলাই মাস শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়ায় 9,29,37,000-এ। আগস্ট শেষে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 10,09,430 জনে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার ডাঁটায় ঝিঙা চাষ। ভুট্টার গাছ খুঁটি হিসেবে ব্যবহার করে স্বল্প খরচেই একই জমিতে 2 ফসলের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। রানীশংকৈল উপজেলার লেহম্বা ইউনিয়নের 2 শতাধিকেরও বেশি কৃষক এভাবে ঝিঙা আবাদ করে বাড়তি আয় করছেন। কৃষকরা জানায়, এই পদ্ধতিতে ঝিঙা চাষে বিঘা প্রতি খরচ হয় সর্বোচ্চ 1,000 টাকা, আর তা বিক্রি করে 30,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। ভুট্টা ফসল ওঠার পরেই ভুট্টার পরিত্যক্ত ডাটাকে খুঁটি হিসেবে ব্যবহার করলে আর কোনো খরচ হয় না। আর এ পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় উপজেলা চাহিদা মিটিয়ে জেলা শহরেও চলে যাচ্ছে বিষমুক্ত সব ঝিঙা। আবার সময় হলো বাইজেস্টের বিরতি নেবার। এরপর যা থাকছে: হাসপাতালের বাইরে গিয়ে সমর্থকদের সারপ্রাইজ দিলেন ট্রাম্প। 37 বছরে পা দিলেন সাবেক অধিনায়ক ফাইটার মাশরাফি। বিরতির পর ফিরে এসে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরে এসেই জানাবো দেশের বাইরের খবর। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বাইরে গিয়ে ভক্ত সমর্থকদের সারপ্রাইজ দিলেন করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার তাকে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। করোনা ভাইরাসকে কখনো পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রান্ত হওয়ার পরও তার অবস্থানের পরিবর্তন হয়নি। অপেক্ষমান ভক্ত সমর্থকদের সারপ্রাইজ দিতে ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে যান ট্রাম্প। তবে মুখে মাস্ক পরে পুরোটা সময় তিনি ছিলেন গাড়িতে। তার গাড়িবহরটি হাসপাতাল ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানান সমর্থকরা। ট্রাম্পও হাত উঁচিয়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন। পরে আবার তিনি হাসপাতালে ফিরে যান। চিকিৎসকদের কাছ থেকে একরকম জোর করেই অনুমতি আদায় করেন ট্রাম্প। এর আগে হাসপাতাল থেকে নতুন একটি ভিডিও বার্তা দেন 74 বছর বয়সী এই প্রেসিডেন্ট। বলেন, সবার সমর্থন তাকে আরো উজ্জীবিত করেছে। তবে এই ভাইরাস আক্রমণ থেকে শিক্ষাও নিয়েছেন তিনি। It's been a very interesting journey. I learned a lot about COVID. I learned it by really going to school. This is the real school. This isn't the let's read the book school.
and I get it, and I understand it. হোয়াইট হাউসের চিকিৎসক ডাক্তার শন কনলি জানিয়েছেন, আক্রান্ত হওয়ার পর 2 বার ট্রাম্পের অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। পরে তাকে অক্সিজেন দেয়া হয়েছে। স্টেরয়েড হিসেবে ডেক্সামেথাসোন দেয়া হচ্ছে। চিকিৎসকরা জানান, শুক্রবারের পর ট্রাম্পের আর জ্বর আসেনি। তাকে রেমডেসিভিরের দ্বিতীয় ডোজও দেয়া হয়েছে। এই ডোজ আরো 1 সপ্তাহ চলবে। তার লিভার এবং কিডনি ঠিকমতো কাজ করছে। He is responding, and as the team said, if everything continues to go well, we're going to start discharge planning back to the White House. শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার ট্রাম্পকে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে নেওয়া হতে পারে। পরবর্তী চিকিৎসা সেখান থেকেই চলবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার ক্লেমেন্ট স্পোর্টস নিউজ। নট আউট মাশরাফি, অর্থাৎ আজকের দিনে ৩৭ বছরে পা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং নড়াইলের এমপি মাশরাফি বিন মুর্তজা। তার জন্মদিনে এটিএন নিউজের পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা। ভালোবাসা আর আবেগ অনেক সময় স্বপ্নকেও ছাড়িয়ে যায়। নড়াইলের ছোট্ট কৌশিক চিত্রাপাড়ে বেড়ে উঠেছেন। শৈশব কৈশোর পেরিয়ে হাল ধরেছেন জাতীয় ক্রিকেট দলের। সবুজ গালিচায় রাজার বেশে নিজেকে প্রমাণ করেছেন। সে কারণে আইসিসিতেও গুরুত্ব বেড়েছে বাংলাদেশে। 5 অক্টোবর 1983 নড়াইলের মুর্তজা পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের সফল অধিনায়ক। সে সময় কেই বা ভেবেছে এই ছেলে বড় হয়ে বাংলাদেশ ক্রিকেটকে বহু দূরে নিয়ে যাবে। ইনজুরি তার কাছে তুচ্ছ, ক্রিকেটটাই তার শখ। সে কারণে কখনো দল থেকে বাদ পড়েছেন, দলে ফিরে অধিনায়কত্ব পেয়েছেন, আবারও অধিনায়কত্ব কেড়ে নেয়ার কথাও শুনতে হয়েছে। তারপরও দমে যাওয়ার পাত্র নন তিনি, বারবারই ক্রিকেটকে ভালোবেসেছেন। জাতীয় দলে ফেরার পথ কঠিন জেনেও এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। টাইগার ক্রিকেটের বড় অর্জনগুলোর সঙ্গে জড়িত তার নাম। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ঘরের মাটিতে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর ভারতের বিপক্ষে সিরিজ জয়, সব অর্জনের সারথি তো তিনি। শুধু 22 গজাই নয়, রাজনীতিতেও সফল মাশরাফি। নড়াইল 2 আসনের দায়িত্ব নিয়ে করোনাকালেও একের পর এক চমক দেখিয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রীর প্রশংসাও কুড়িয়েছেন। নড়াইল আমার মনে হয় অনেক ভালোই আছে। আমাদের মাশরাফি কিছু বলবে? সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, বন্ধু মহলেও ভালো মানুষ হিসেবে পরিচিতি রয়েছে তার। বড় ভাই হিসেবে আগলে রাখতে তার জুড়ি নেই। তবে জন্মদিন পালনে সবসময় অনীহা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। জন্মদিন এলেই নিজেকে গুটিয়ে রাখেন সদা হাস্যোজ্জ্বল মানুষটি। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে অনেক দূর এগিয়ে যাবেন নড়াইল এক্সপ্রেস, এ আশা ভক্ত সমর্থকদেরও। শুভ জন্মদিন মাশরাফি। শুভ হোক জন্মদিন তোমার, শুভ হোক জন্মদিন। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল ও ডমিনিক থিয়েম। এদিকে নারী এককেই ইগা সুয়েতেকের কাছে হেরে বিদায় নিয়েছেন রোমানিয়ান তারকা সিমোনা হালেপ। তবে শেষ 8 নিশ্চিত করেছেন পেত্রা কুভিতোভা। ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড 13তম শিরোপা জয়ের অনেক কাছে পৌঁছে গেছে নাদাল। শেষ 16তে নাদাল 6-1 গেমে প্রথম সেট হারেন হালেপ। দ্বিতীয় সেটেও প্রতিরোধ করতে পারেননি তিনি। 6-2 গেমে শোচনীয় হারে বাদ পড়েন হালেপ। এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন, গ্রেফতার 4 ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। অনলাইন ক্লাস আরো কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর। 24 ঘন্টায় করোনায় 27 জনের মৃত্যু। এমপিদের দুর্নীতির অনুসন্ধানে দুদকে ধীর গতি। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 3 বিজ্ঞানী।
আবরার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। হাসপাতালের বাইরে গিয়ে সমর্থকদের সারপ্রাইজ দিলেন ট্রাম্প। এবং ৩৭ বছরে পা দিলেন সাবেক অধিনায়ক ফাইটার মাশরাফি। এই ছিল নিউজ আওয়ারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন ৫৫ নম্বরে।